আজ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে 2016 সালে এসএলএসটি পরীক্ষার ইতিহাসের যে কোশ্চেনগুলি এসেছিল তার প্রশ্ন ও উত্তর নিয়ে তোমাদের সামনে আজকের উপস্থিত হয়েছি। 11, 12 এবং 9, 10 একটাই ভিডিওতে 11, 12 এবং 9, 10 এসএলএসটি 2016 সালের যে কোশ্চেনগুলো এসেছিল তার কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এইরকমই ইতিহাসের শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সামনে আসব, যাতে তোমরা অতি সহজে আমার এই ডিসকাশন পর্বটা দেখতে পারেন। তার জন্য চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তোমাদের অনেক কাজে দেবে। প্রথমে আমি 2016 সালের এসএলএসটির 11, 12 কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1922 সালে। নেক্সট, হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তনে কোন পর্বের অন্তর্গত? তাম্র ব্রোঞ্জ যুগ। নেক্সট, কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল? ব্রিজি ও মল্ল। ব্রিজি ও মল্ল। ঋগ্বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিল? আবারও বলছি, ঋগ্বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিল? ইন্দ্র। প্রথম বৌদ্ধ সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহ। জৈন ধর্মে কতজন ধর্মগুরু ছিলেন? 24 জন। কৌটিল্যের আসল নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্রে রাষ্ট্র পরিচালনায় কটি অঙ্গের কথা বলা হয়েছে? 7টি। করের বিনিময়ে দৈহিক শ্রম বা বৃষ্টি কাদের উপর চাপানো হতো? শূদ্র ও বৈশ্য কৃষকদের উপর। নিম্নলিখিত কোন জুটি সঠিকভাবে মেলানো? তোমরা 4টে অপশান ছিল, তার মধ্যে শুধু অ্যান্সারটাই আমি বলে দিচ্ছি। সকলা ও ইন্দ্র গ্রিক। সকলা, ইন্দ্র গ্রিক, এই স্তম্ভটা মেলানো ছিল, এটাই হবে ঠিক। গুপ্ত যুগে বহুল পরিমাণ স্বর্ণমুদ্রার প্রচলন কি ইঙ্গিত দেয়? উচ্চ হারে মুদ্রাস্ফীতি। কোন পাল রাজাকে উত্তরাপথস্বামী বলা হয়? দেবপালকে। নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে সিকান্দার ই সানি উপাধি ধারণ করেছিলেন? আলাউদ্দিন খলজি। দিল্লির সুলতানি আমলে কাদের বারিদ বলা হতো? গুপ্তচরদের। দিল্লির সুলতানি যুগে কোন সুলতান সেনাবাহিনীকে দশমিক প্রথার ধাঁচে বিন্যস্ত করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। বাজার দর নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি কি শাসনতান্ত্রিক ব্যবস্থা নিয়েছিলেন? দেওয়ান-ই-রিয়াসত। দেওয়ান-ই-রিয়াসত। কোন সুলতান প্রথম দুর্ভিক্ষ কোড জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষদের ত্রাণ সরবরাহ করেন? মোহাম্মদ বিন তুগলক। বিজয়নগর সাম্রাজ্যে প্রধান আমদানিজাত পণ্য সম্ভার কী ছিল? ঘোড়া। বিজয়নগর সাম্রাজ্যে বিদেশি পর্যটকদের মধ্যে রাষ্ট্রদূত কে ছিলেন? আব্দুর রাজ্জাক। জাট ও সোয়ার যে ব্যবস্থার সাথে সম্পর্কিত সেটি হলো মনসবদারি ব্যবস্থা। আকবর মাহজারনামা ঘোষণা করেন কবে? 1579 খ্রিস্টাব্দে। জিন্দাপীর নামে পরিচিত কে ছিলেন? ঔরঙ্গজেব। শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? পুরন্দরে। ফতোয়া-ই জাহাঙ্গীরি গ্রন্থের লেখক কে ছিলেন? জিয়াউদ্দিন বারানি। মারাঠা প্রশাসনে হুজুর দপ্তর বলতে কি বোঝায়? পেশওয়া সচিবালয়। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আকবরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল কান্দাহার। কোন ঐতিহাসিক মুঘল দরবারে দল ও রাজনীতি নিয়ে প্রামাণ্য গ্রন্থ লিখেছেন? সতীশচন্দ্র। সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সাথে সম্পর্কিত ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত। সৈয়দ ভ্রাতৃদ্বয় কোন মুঘল সম্রাটের রাজত্বকালে প্রভাবশালী ছিল? ফারুকশিয়ার। হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চীন কুলিজ খান। কে বাংলায় প্রথম যুগের ইংরেজি শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মতো প্রভাব ফেলেছিলেন? হেনরি লুই ভিভিয়ান
ডিরোজিও। 1875 সালে ব্লাভাটস্কি ও কর্নেল অলকট কোথায় থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। স্যার সৈয়দ আহমেদ খান কবে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? 1875 খ্রিস্টাব্দে। মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন? এম.জি. রানা ডে। কে নীল বিদ্রোহের প্রেক্ষিতে নীল দর্পণ নাটক লেখেন? দীনবন্ধু মিত্র। হিস্ট্রি অব দি সিপাই ওয়ার গ্রন্থের লেখক কে ছিলেন? স্যার জন কে। কে দেশবাসীকে বলেছিলেন সকল ভারতবাসী আমার ভাই? স্বামী বিবেকানন্দ। কাকে ভারতীয় অসন্তোষের জনক বলা হয়? বাল গঙ্গাধর তিলককে। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে 1920 খ্রিস্টাব্দে যে অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি 1931 খ্রিস্টাব্দে মার্চ মাসে। কাদিদ গ্রন্থের লেখক কে ছিলেন? ভলতেয়ার। রক্তলোলুপ নেকড়ের কাকে বলা হতো? রক্তলোলুপ নেকড়ে বলে কারা পরিচিত ছিলেন? ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা। জর্জ দাঁতো কে ছিলেন? জ্যাকোবিন দলের নেতা ছিলেন জর্জ দাঁতো। নেপোলিয়ন কোন রাষ্ট্রের বিরুদ্ধে ট্রাফালগারের যুদ্ধে জড়িত হন? ইংল্যান্ডের বিরুদ্ধে। কে কূটনীতির রাজপুত্র নামে পরিচিত? প্রিন্স মেটার্নিক। জোলভেরাইন ছিল একটি কী ধরনের সংস্থা? শুল্ক সংস্থা। বিপ্লবের বছর কোনটি, অর্থাৎ কোন সালকে বিপ্লবের বছর বলা হয়? 1848 খ্রিস্টাব্দকে। লুই ব্লাঙ্কি কী ধরনের চিন্তাবিদ ছিলেন? সমাজতন্ত্রী। কঙ্গো নিম্নলিখিত কোন দেশের উপনিবেশ ছিলেন? বেলজিয়াম। স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থের লেখক কে ছিলেন? ভি.আই. লেনিন। র্যাপোলো চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়? জার্মানি ও রাশিয়া, এই দুটি দেশের মধ্যে। জাতিসংঘের জনক কাকে বলা হয়? উড্রো উইলসনকে। রোম বার্লিন টোকিও চুক্তি কবে সম্পাদিত হয়? 1937 খ্রিস্টাব্দে। মিউনিক চুক্তি 11-12 লাস্ট কোশ্চেন, 55টি কোশ্চেন ছিল, সেই 55 নম্বর কোশ্চেনের লাস্ট কোশ্চেন। মিউনিক চুক্তি সম্পাদনে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা নিয়েছিলেন? নেভিল চেম্বারলেন। এরপরে আমরা চলে আসি নবম দশম অর্থাৎ 9-10-এর 2016 SLSTর যে প্রশ্নগুলো এসেছিল তার প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম কোশ্চেন, হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল কোথায়? লোথালে। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমণের তত্ত্ব কে দিয়েছিলেন? মার্টিমার হুইলার। অঙ্গরাজ্যের রাজধানী কী ছিল? চম্পা। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালীতে। ত্রিরত্ন যে ধর্মের সাথে যুক্ত ছিল সেই ধর্মের নাম কি? জৈন ধর্ম। মুদ্রা রাক্ষসের রচয়িতা কে ছিলেন? বিশাখ দত্ত। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত হেনেছিলেন? স্কন্দগুপ্ত। রামচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী। জৈন ও বৌদ্ধ গ্রন্থে বৈশ্য পুঁজিপতিদের কি বলা হতো? শ্রেষ্ঠী। এই কোশ্চেনটা আবার রিপিট করছি, জৈন ও বৌদ্ধ গ্রন্থে বিত্তবান পুঁজিপতিদের কি বলা হতো? শ্রেষ্ঠী, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন। রেহেলা গ্রন্থের লেখক কে ছিলেন? ইবন বতুতা।
বাজার দর বা বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেছিলেন তার নাম কী ছিল? দেওয়ান-ই-রিয়াসত। দেওয়ান-ই-রিয়াসত। সুলতানি আমলে বা শাসনে ক্ষমতার প্রধান ভিত্তি কী ছিল? সামরিক ভিত্তি। সামরিক ভিত্তি বা সামরিক শক্তি। বিজয়নগর রাজ্যে জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ যে রাজার আমলে সম্পন্ন হয় তিনি কে ছিলেন? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। হুমায়ুননামা কার লেখা? গুলবদন বেগম। হুমায়ুননামা কার লেখা? গুলবদন বেগম। রানী দুর্গাবতী কে ছিলেন? গন্ডোয়ানার শাসক। রানী দুর্গাবতী কে ছিলেন? গন্ডোয়ানার শাসক। তাবাকাত-ই-আকবরী নামে সুপরিচিত গ্রন্থের লেখক কে ছিলেন? খাজা নিজামুদ্দিন আহমদ। তাবাকাত-ই-আকবরী নামে সুপরিচিত গ্রন্থের লেখক কে ছিলেন? খাজা নিজামুদ্দিন আহমদ। জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন কে? যুবরাজ খুররম। আবারও রিপিট করছি কোশ্চেনটা। জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার রাজ্য মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন কে? যুবরাজ খুররম। কে মুঘল রানীর নাম সমস্ত সরকারি মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো ও মুদ্রায় নাম খোদিত ছিল তিনি হলেন কে? নূরজাহান। আবারও প্রশ্নটা রিপিট করছি তোমাদের সামনে। যে মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো ও মুদ্রায় নাম খোদিত ছিল তিনি হলেন নূরজাহান। ঔরঙ্গজেবের রাজত্বকালে সংগঠিত বিদ্রোহগুলির মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা প্রকট ছিল তা হলো কি? জাট বিদ্রোহ। জাট বিদ্রোহ। যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিল তিনি হলেন কে? জাহাঙ্গীর। আকবরের আমলে ভারতের মহত্তম পার্সিক লেখক হিসাবে স্বীকৃতি পান কে? আবুল ফজল। আকবরের আমলে ভারতের মহত্তম পার্সিক লেখক হিসাবে কে স্বীকৃতি পান? আবুল ফজল। শিবাজি যাকে গুরু বলে মনে করতেন তিনি হলেন কে? রামদাস। যে শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন তিনি হলেন কে? গুরু তেগ বাহাদুর। যে দুজন মুঘল সম্রাট তার আত্মজীবনী লিখেছিলেন তাদের নাম কি? বাবর আর জাহাঙ্গীর। বাবর আর জাহাঙ্গীর। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন দুটি শিয়া রাজ্য গ্রাস করেছিলেন? বিজাপুর ও গোলকোন্ডা। বিজাপুর ও গোলকোন্ডা। ফারুকশিয়ার ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয়েছিল? আবারও বলছি, ফারুকশিয়ারের ফরমান ইংরেজদের কবে প্রদান করা হয়েছিল? 1717 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধের সময় কে পেশোয়া ছিলেন? বালাজি বাজিরাও। পানিপথের তৃতীয় যুদ্ধের সময় কে পেশোয়া ছিলেন? বালাজি বাজিরাও। রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? টমাস মুনরো। টমাস মুনরো। নিম্নলিখিতদের মধ্যে কে নব্যগোষ্ঠীর অনুগামী ছিলেন? 4টে অপশান ছিল, তার মধ্যে অনুগামী ছিলেন প্যারীচাঁদ মিত্র। ঈশ্বরগুপ্ত সম্পাদিত ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। প্রার্থনা সমাজের প্রধান স্থপতি কে ছিলেন? এম.জি. রানাডে। প্রার্থনা সমাজের প্রধান স্থপতি কে ছিলেন? এম.জি. রানাডে। কেশরী পত্রিকার কে সম্পাদক ছিলেন? কেশরী পত্রিকার কে সম্পাদক ছিলেন? বাল গঙ্গাধর তিলক। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি হলেন কে? অর্থাৎ হিউরোজ। হিউরোজ। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি হলেন হিউরোজ। ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আর্য সমাজ। লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আর্য সমাজ। গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু হিসাবে অভিহিত করেন বা সম্বোধিত করেন? গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে।
গান্ধীজি ভারতে কোন আন্দোলনের সাথে প্রথম যুক্ত হন? চম্পারণ সত্যাগ্রহ, বিহারের চম্পারণ সত্যাগ্রহ। গান্ধী আইরিন চুক্তি কখন সম্পাদিত হয়? গান্ধী আইরিন চুক্তি 1931 খ্রিস্টাব্দে মার্চ মাসে। ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? জওহরলাল নেহেরু। কোন বৎসর নৌবিদ্রোহ সংগঠিত হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে, 1946। ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়েছিল? ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়েছিল? মাউন্টব্যাটেন পরিকল্পনা। কারা ফিজিওক্রাট নামে পরিচিত ছিলেন? অর্থনীতিবিদ। কারা ফিজিওক্রাট নামে পরিচিত ছিলেন? অর্থনীতিবিদগণ। এদের মধ্যে কে সন্ত্রাসের নেতা ছিলেন না? 4টে অপশান ছিল, তার মধ্যে মিরাবো সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না। এদের মধ্যে কে সন্ত্রাসের রাজত্বের ছিলেন না? মিরাবো। মিরাবো এই সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না। মহাদেশীয় অবরোধ নীতি কে প্রয়োগ করেছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট তথা ফ্রান্স। মহাদেশীয় অবরোধ নীতি কে প্রয়োগ করেছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। নেক্সট প্রশ্ন, রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? বিসমার্ক। রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? বিসমার্ক। ইউরোপের বিপ্লবের বছর বলতে কি বোঝায়? ইউরোপের বিপ্লবের বছর বলতে 1848-এর বিপ্লবকে বোঝায়। 1848-এর বিপ্লবকে বোঝায়। স্যাডওয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে, 1866 স্যাডওয়ার যুদ্ধ হয়েছিল। 3 সম্রাটের সংঘ এর সদস্য কারা ছিল? 3 সম্রাটের সংঘ এর সদস্য কারা ছিল? জার্মানি, অস্ট্রিয়া আর রাশিয়া। জার্মানি, অস্ট্রিয়া আর রাশিয়া 3 সম্রাটের সংঘ এর সদস্য ছিলেন। কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন? অটো ভন বিসমার্ক। কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন? অটো ভন বিসমার্ক। কাকে মুক্তিদাতা জার বলা হয়? জার দ্বিতীয় আলেকজান্ডারকে। কাকে মুক্তিদাতা জার বলা হয়? জার দ্বিতীয় আলেকজান্ডারকে। কখন প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়? অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়? 28 জুলাই 1914 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কী ছিল? জার্মানির বিশ্বনীতি। আবারও বলছি, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সাথে জার্মানির বিরোধের মূল কারণ কী ছিল? জার্মানির বিশ্বনীতি, যাকে বলা হয় ওয়েল্ড পলিটিক। যাকে বলা হয় ওয়েল্ড পলিটিক, যার প্রবক্তা ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। যার প্রবর্তক ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। প্রথম বিশ্বযুদ্ধের 9-10-এর এসএলএসটির 2016-এর লাস্ট কোশ্চেন ছিল, প্রথম বিশ্বযুদ্ধের অবসান কবে হয়? 1918 খ্রিস্টাব্দে। এটাই ছিল 2016 সালের এসএলএসটির ইতিহাসের 9, 10 এবং 11, 12-এর ইতিহাসের কোশ্চেন ও অ্যান্সার আমি তোমাদের সামনে ডিসকাস করলাম। এইভাবে আমি তোমাদের সামনে শর্ট কোশ্চেন ও অ্যান্সার নিয়ে উপস্থিত হব। প্রতিটা ভিডিওতে প্রায় 100-150 মতো শর্ট কোশ্চেন ও অ্যান্সার পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক কাজে দেবে তোমাদের এই, যেহেতু সামনে এসএসসি এক্সাম হবে বলছে, জানি না হবে কি না। তবুও আমাদের বর্তমানে প্রায় 13-14 লাখ বিএড ও ডিএলএড পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী জমে গিয়েছে। এত কম সংখ্যক সিটে কি করে এসএসসি নিতে পারে সরকার? এত বছর এসএসসি নেয়নি, তাই সিট বাড়িয়ে মিনিমাম 1 লক্ষ অর্থাৎ টিচার্স ভ্যাকেন্সিতে এসএসসি পরীক্ষা নেওয়া দরকার। না হলে বিশেষ করে আমাদের এই বাংলার ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীরা যাদের মূল স্বপ্ন যে শিক্ষকতা করা, তাদের সেই মূল স্বপ্ন থেকে বঞ্চিত হতে হবে। এবং বিকল্প যে রুজি রোজগার বা জীবন জীবিকার যে একটা দিক আছে তাও নেই, ইন্ডাস্ট্রিও নেই। সব দিক দিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা একটা হতাশায় নিমগ্ন হচ্ছে।
তাই এ থেকে দূরীকরণের মূল একটা দিক হলো প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ভ্যাকেন্সিতে চাকরি প্রার্থীদের পরীক্ষার বসার সুযোগ দিতে হবে। এত কম সংখ্যক ভ্যাকেন্সিতে সম্ভবপর নয়, তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করা সবার দরকার। মিনিমাম 1.5 লক্ষ, কারণ আমাদের এখন এই পশ্চিমবঙ্গে প্রায় 3 লক্ষ মতন ভ্যাকেন্সি, 2.5 থেকে 3 লক্ষ ভ্যাকেন্সি সব মিলিয়ে টিচার্স ভ্যাকেন্সি রয়েছে। তাই এখন যদি এসএসসি হয় তাহলে মিনিমাম 1.5 লক্ষ মতন টিচার্স ভ্যাকেন্সিতে যদি নিয়োগ করে সরকার, তাহলে চাকরি প্রার্থীদের মনোবল অনেকটাই আবার সামনের সারিতে আসতে পারে। সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক কাজে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের ভিডিওর জন্য আবার আসছি।